আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ দিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আজ। নেতানিয়াহু লেবাননে যুদ্ধ বন্ধের কথা বললেও চালিয়ে যেতে চান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির কয়েক হাজার মনোনয়ন প্রত্যাশীর আবেদন জমা। ত্যাগী পরিচ্ছন্ন ইমেজে হাইকমান্ডের প্রাধান্য। এবং জাতীয় সংসদ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশে বিরোধী দলের আপত্তি ও ওয়াকআউট। বৃহস্পতিবার ৩১টি বিল পাস। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত। শুরুতেই ইরান যুদ্ধের ৪২তম দিন। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি, উল্টো দিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় একদিনে ২ শতাধিকের প্রাণহানি হয়েছে। তার মাঝে হরমুজ প্রণালী এখনও কার্যত বন্ধ। এমন বাস্তবতায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হচ্ছে আলোচনা। বৈঠক আয়োজনে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের সঙ্গে শান্তি আলোচনার কথা বললেও তার পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৬ সপ্তাহের সংঘাত শেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় ২ দেশের প্রতিনিধি হিসেবে কারা থাকতে পারেন সেই তালিকা দিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষে থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আসিফ মালিক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তার সঙ্গে থাকবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড স্যান্টকম এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। আর ইরানের প্রতিনিধি দলে থাকতে পারেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গলিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি এবং উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভেনচি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে ২ দেশ আলাদা রুমে বসবে এবং পাকিস্তানি কর্মকর্তারা তাদের মধ্যে বার্তা আদান প্রদান করবেন। ধারণা করা হচ্ছে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনার প্রত্যাহার এবং তাদের মিত্রদের উপর হামলা বন্ধ সহ বিভিন্ন দাবি জানাবে। আর ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দেবে যুক্তরাষ্ট্র, তা অনেকটা নিশ্চিত। তবে আলোচনায় বসার আগেও উভয় পক্ষ একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সব মার্কিন জাহাজ, উড়োজাহাজ ও সামরিক সদস্য মোতায়েন থাকবে। চুক্তি লঙ্ঘন হলে আরো বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন তিনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলিতে বৃহস্পতিবার হামলা চালায়নি ইরান। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হলে লেবাননে হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা সত্যিকারের যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। ট্রাম্পের চাপের পর লেবাননের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে উল্টো পথে হেঁটে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ বন্ধ হবে না। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ইরানকে প্রকাশ্যে কঠোর হুমকি দিলেও পর্দার আড়ালে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই তথ্য উঠে এসেছে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। তেলের দাম বৃদ্ধি ও ইরানের শক্ত প্রতিরোধে চাপের মুখে দ্রুত সমাধান খুঁজছিল ওয়াশিংটন। পাকিস্তানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ইরান। নাফিস ইফতেখারের রিপোর্ট। ইরানকে ধ্বংস করার হুমকি দিলেও বাস্তবে যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই হোয়াইট হাউস পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে রাজি করায়।
প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন চাপে পড়ে। একই সঙ্গে ইরানের শক্ত প্রতিরোধ যুদ্ধকে দীর্ঘায়িত করার আশঙ্কা তৈরি করে, যা ট্রাম্পকে দ্রুত যুদ্ধবিরতির দিকে ঠেলে দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, গত 21শে মার্চ থেকেই ট্রাম্প যুদ্ধ থামাতে মরিয়া ছিলেন। প্রকাশ্যে কঠোর ভাষায় হুমকি দিলেও নেপথ্যে তিনি দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চেয়েছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেয় যুক্তরাষ্ট্র। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গোপনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেন আসিম মুনির। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চূড়ান্ত করা হয়। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। এতে তার প্রকাশ্য অবস্থান ও নেপথ্যের কূটনৈতিক তৎপরতার মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখা গেছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন ঘিরে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। দলীয় কার্যালয় ও শীর্ষ নেতাদের কাছে জমা পড়েছে কয়েক হাজার আবেদন। দলীয় সূত্র বলছে, রাজপথে অবদান থাকা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজ এবং বর্তমান বাস্তবতায় দেশকে এগিয়ে নিতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন নেত্রীদেরকেই বেছে নেবেন হাইকমান্ড। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর এবার সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। 36টি আসনের বিপরীতে দলের মনোনয়ন প্রত্যাশী কয়েক হাজার। ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। মূল দলের পাশাপাশি মহিলা দল, ছাত্রদল, এমনকি বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নারীরাও যোগাযোগ করছেন শীর্ষ নেতাদের সঙ্গে। আলোচনায় রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরাও। তবে এত কিছুর ভিড়ে বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের মূল্যায়ন করা হবে প্রত্যাশা নেত্রীদের। 17 বছর কিংবা 18 বছর কিন্তু কম সময় না, একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, পরীক্ষিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করলে পূর্ব প্রজন্ম যারা থাকে তাদেরকে দেখেই কিন্তু সাহস পায়। দলের আদর্শকে লালন করে রাজপথে 17টি বছর অগ্রণী ভূমিকা পালন করেছেন, দুঃসময় দলকে ছেড়ে যাননি। আমরা নবীন এবং প্রবীণদের সমন্বয়ে আমরা মনে করছি, আশা রাখছি সংসদে সব অঞ্চল ও শ্রেণী পেশার নারীদের প্রতিনিধিত্বের পাশাপাশি নবীন প্রবীণের সমন্বয়ের প্রত্যাশা তাদের। সবাই মনে করে যে এই মূল্যায়নটা হওয়া উচিত, না হলে এটা খুবই অন্যায় হবে, এই ধরনের কথা বলে। শিক্ষাক্ষেত্রে যে বিশ্বভিত্তিক গবেষণা রয়েছে সেগুলো কিন্তু আমাদের কোনো বিগত সরকারগুলোর আমলে আমরা দেখিনি। এই বিষয়গুলো অনেক, আমার মনে হয়, শিক্ষা নিয়ে কাজ করার এবং সংস্কৃতির যে অপসংস্কৃতি শুরু হচ্ছে, এগুলো নিয়ে আমি কাজ করতে আগ্রহী। আমি মনে করি প্রথমেই যারা ত্যাগী ছিল তাদেরকে মূল্যায়ন করা উচিত। এখন কিন্তু কোনো মহিলার অর্নামেন্টস না, এখন কিন্তু এক একটা মহিলা আমি মনে করি এক একটা বুলেট। তৃণমূল কর্মীদের তো আমরা সবাইকেই ভালোবাসি, কেন সবারই ভূমিকা ছিল, কিন্তু আমার মনে হয় যে সবাইকে কিছু না কিছু দেওয়া উচিত। দলের প্রতি আনুগত্য, ব্যক্তিগত সুনাম, রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বিবেচনায় আসবে বলেই মনে করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মেম্বার অফ দি পার্লামেন্ট হচ্ছে একটা সাংগঠনিক কর্মকাণ্ড করতে করতে, তো তার আচার আচরণ সব কিছু মিলিয়ে তার যে একটা রুচিশীল সাংগঠনিক দক্ষতা রয়েছে, সেগুলো আমার মনে হয় যে সেখানে এবারে সেক্ষেত্রে বিবেচিত হবে আর কি, মানে ইয়ের কাছে, ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে এই জিনিসটা বিবেচিত হবে, যাতে পার্লামেন্টটা আরও বেশি প্রাণবন্ত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ 21শে এপ্রিল। মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি 1,33,931 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 57,159 ভোট। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। তিনি পেয়েছেন 1,66,117 ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন 47,051 ভোট। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাত 9টায় বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। বিরোধী দলের আপত্তি এবং ওয়াকআউটের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026, সুপ্রিম কোর্টের বিচারিক নিয়োগ রহিতকরণ বিল 2026 এবং জেলা পরিষদ ও পৌরসভা সংশোধন আইন সংসদে পাশ হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল সহ বৃহস্পতিবার সংসদে 31টি বিল পাশ হয়েছে। চক্রমালিতার রিপোর্ট। দিনের কার্যসূচি প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হলে বিশেষ অধিকার প্রশ্ন সংক্রান্ত নোটিশ উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য। আমার বিশেষ অধিকার প্রশ্নে এরপর সরাসরি আইন প্রণয়ন কার্যাবলী শুরু করেন স্পিকার। সদস্যবৃন্দ, বিলের উপর কোনো দফাওয়ারি সংশোধনী নেই। একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের 9টি বিল আইন আকারে পাশ হওয়ার পর বিরোধিতা শুরু হয় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 নিয়ে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, আইনমন্ত্রী উত্থাপিত সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 উত্থাপনের সময়ও বিরোধিতা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। 71 সালের স্বাধীনতার পর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আগে পর্যন্ত স্থায়ী কাঠামো ছিল না। স্থায়ী কাঠামোর জন্য যে আইনটা করা হলো সেই যুক্তি দেখিয়ে আবার সেই আইনটাকে কেন রহিতকরণের কথা বলা হচ্ছে। আইনমন্ত্রীর বক্তব্যের পর সংসদে সংখ্যাগরিষ্ঠ হিসাবে পাশ হয় বিল দুটি। বিকেল 3:30টার পর সংসদ অধিবেশন শুরু হলে আবার আইন প্রণয়ন কার্যাবলী। মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এ সময় মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিল বিরোধী দলের বিনা বাধায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিপত্তি বাধে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম উত্থাপিত জেলা পরিষদ সংশোধন বিল 2026, স্থানীয় সরকার, পৌরসভা এবং সিটি কর্পোরেশন সংশোধনী বিল 2026 উত্থাপনের পর বিরোধী দলের সংসদ সদস্যরা বিলের পক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন। এই অধ্যাদেশটি কি এখতিয়ার বহির্ভূত হয়নি মাননীয় স্পিকার? এই বিলটি মহান সংসদে পাস না হলে আসলে কারা আবার ক্ষমতায় ফিরে আসবে এটা কিন্তু বিবেচনার বিষয়। ওনারা কাদেরকে আবার ক্ষমতায় ফিরে আনতে চাচ্ছে? রক্ত পিপাসু জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদেরকে হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সমস্ত জনপ্রতিনিধি এই আইনটি পাস না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে। মাননীয় স্পিকার, পরে সংখ্যাগরিষ্ঠ হিসেবে কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়। যে কয়টি গণবিরোধী বিল দুটি পাশ হওয়ার প্রতিবাদে বিরোধী দলীয় নেতা সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বিশেষ করে আপনার স্বাস্থ্য ব্যবস্থা। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে বিরোধী দল সংসদে ফিরে আসে। তখন আবার আইন প্রণয়ন কার্যাবলী শুরু হলে বেশ কয়েকটি বিল আইন আকারে পাশ হয়। শুক্রবার বেলা 10টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার। জিন্দাবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমি 92.8 FM এর স্টেশন চিফ শামস সুমনকে শ্রদ্ধাভরে স্মরণ করল অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ।
বন্ধু প্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান এই আয়োজনের সংস্কৃতি অঙ্গনে শামস সুমনের অবদান তুলে ধরে তাকে স্মরণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। এবছরের 17 মার্চ চিরবিদায় নেন তিনি। সুলতানা হিমো রিপোর্ট। কারো কাছে ছিলেন প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, প্রিয় সহকর্মী। তিনি দর্শক নন্দিত অভিনেতা, আবৃত্তিকার ও রেডিও ব্যক্তিত্ব শামস সুমন। হঠাৎ করে যিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, তাকে নিয়েই বন্ধু স্বজনদের আয়োজন বন্ধু প্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান। অভিনয়শিল্পী সংঘের প্রথম দপ্তর সম্পাদক ছিলেন শামস সুমন, এরপর হয়েছিলেন সহসভাপতি। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শামস সুমনকে নিয়ে এই আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। অভিনয়শিল্পী সংঘের পথচলায় শামস সুমনের অবদান কখনো ভোলার নয় বলে অশ্রুসিক্ত হয়ে পড়েন তার সহকর্মীরা। যারা সুমন ভাইকে চিনতেন তারা জানেন যে সুমন ভাইয়ের চরিত্রের একটা খুব মজার দিক হচ্ছে গিয়ে মজা নেওয়া এবং মজা দেওয়া, দুটোতেই সে সমান পারদর্শী ছিল। সুমন ভাই শেষের দিকে তার শরীর জীবনের প্রতি যত্নশীল হয়ে উঠতে চেয়েছিলেন, যে 2-4 জন সব শেষে সুমন ভাইয়ের সামনে বা আই কন্ট্যাক্ট করতে পেরেছিলেন তাদের মধ্যে একজন। আমি জানি না এটাকে সৌভাগ্য বলা উচিত না দুর্ভাগ্য বলা উচিত। কাজই তার পরিচয় হয়ে থাকবে আমাদের স্মৃতিতে। তার ব্যক্তিত্ব, তার হাস্যরস, তার বন্ধু বাৎসল্য, যে স্বভাব, সেগুলি আমরা হয়তো স্মরণ রাখবো। এই মনে পড়াটাই এবং ওকে ওর স্মৃতি নিয়ে সাথে চলাটাই বোধহয় একটা মানুষের সবচেয়ে বড় কাম্য। অনেক 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 কাজ করেছি, কখনো ওনাকে কোনো রকম বিরক্ত বা স্যাড এই রকম দেখিনি। যেতে আমাদের প্রত্যেকেরই হবে। আবারও বলতে চাই, সুমনের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল হয়তো তার। সুমনের জন্য যে দুঃখটা আমার ভেতরে থাকবে, সে দুঃখ হলো ও ছবি আঁকে, ও অন্ধকারের ছবি আঁকে। দোয়া করি আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। সুমনের মধ্যে একটি আপনজন ব্যাপারটা ছিল। এই আপনজন হয়তো বছরে একবার দেখা হচ্ছে কিংবা 2বার দেখা হচ্ছে, কিন্তু এই আপনজন যেন হৃদয়ে থেকে যাচ্ছে। এখনো মনে হচ্ছে এই মানুষটা আছে, আমাদের মাঝেই আছে। আর উনি প্রত্যেকের সাথে নিজেকে যেভাবে সম্পৃক্ত করতেন বা ঘনিষ্ঠ হয়ে যেতেন। আমাদের সুমন, রাবিয়ান সুমন। আবুর ক্যান্টিন, প্যারিস রোড, শহীদ মিনার, আবৃত্তি, অভিনয়, আড্ডা, উচ্ছ্বাস নিয়ে ধুলোড়া বাসে শহরে ফেরা সুমন বড় দ্রুত চলে গেল এই পৃথিবী ছেড়ে। আমরা প্র্যাকটিস করছি, সুমন ভাই সামনে এসে বসছেন। তা আমি দ্রুত গিয়ে একটা কবিতা, সুমন ভাই একটু শোনেন না, একটু আমাকে বলেন না যে আর একটু কীভাবে ভালো করা যায়। তো পড়লাম, উনি বললেন যে ভালো হচ্ছে তো। উনি কিন্তু কোনো ডিরেকশন দিলেন না। এই ছিল সুমন ভাই। তুমুল হতাশার মধ্যে আমরা বা ভয়ঙ্কর টেনশনে তখনও সুমন ভাই হো হো করে হাসতো, আমাদেরকে হাসানোর চেষ্টা করতো। অভিনয় তো সত্য না মিথ্যা, কিন্তু ওই সম্পর্কের মধ্যেই কিন্তু আমরা থেকে যাই। সুমনের ইচ্ছাই ছিল বেতারের কর্মীদের নিয়ে, বেতারের শিল্পীদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, একটা সুন্দর ভূমি সৃষ্টি করা। শামস সুমন তার রেখে যাওয়া কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেঁচে থাকবেন দীর্ঘকাল, এমনটাই প্রত্যাশা অভিনয় শিল্পীদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সফল চন্দ্রাভিযান শেষে নাসার আর্টেমিস 2 মিশনের মহাকাশযান অরিয়ন পৃথিবীতে ফিরে আসবে বাংলাদেশ সময় শনিবার সকালে। মহাকাশযানটি ঘন্টায় প্রায় 25,000 মাইল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং প্যারাশুট সিস্টেমের মাধ্যমে ধীরে ধীরে গতি কমিয়ে বাংলাদেশ সময় শনিবার সকাল 6:07 ক্যালিফোর্নিয়া উপকূলে স্যান ডিয়েগোর 60 মাইল দূরে সাগরের পানিতে অবতরণ করবে। পানিতে অবতরণের পর মার্কিন নৌবাহিনী ডাইভার এবং মেডিকেল দল মহাকাশযান থেকে 4 নভোচারীকে নিরাপদে বের করে আনবেন। এরপর তাদের নৌবাহিনীর জাহাজে করে স্থলে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের চীনা সেমিকন্ডাক্টর গবেষক দানহাও ওয়াংয়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ে এই গবেষক আইনশৃঙ্খলা বাহিনীর বৈরী জিজ্ঞাসাবাদের পর মারা যান বলে অভিযোগ বেইজিংয়ের। বিশ্ববিদ্যালয় জানিয়েছে এটি আত্মহত্যা হতে পারে এবং বিষয়টি তদন্তাধীন। চীনা দূতাবাস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহি দাবি করেছে। বেইজিং বলছে এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রে চীনা গবেষকদের উপর নজরদারি বাড়ানো হয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। জাপানের কিউশু দ্বীপের উপকূলে অবস্থিত কিকাই ক্যালডেরা আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রায় ৭৩০০ বছর আগে এই আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত বিপুল ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সেই অগ্ন্যুৎপাতের উৎস ম্যাগমা আধারটি আবারও পূর্ণ হতে শুরু করেছে। কোবে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রতলে সিসমোমিটার বসিয়ে এই তথ্য পেয়েছেন। গবেষণায় আরও জানা যায় বর্তমানে জমা হওয়া ম্যাগমার গঠন আগের তুলনায় ভিন্ন এবং নতুন লাভাডোম তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটি ভবিষ্যতে বড় ধরনের অগ্ন্যুৎপাতের পূর্বাভাসও হতে পারে। এবারে কৃষি সংবাদ। গম কাটা মাড়াইয়ের মৌসুম চললেও শ্রমিক ও তেল সংকটে ঠিকমতো হারভেস্টার না পাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এর মধ্যে ঝোড়ো বাতাসে পড়ে গেছে পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকার পাকা গম। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বড় লোকসানের শঙ্কায় চাষিরা পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মীর আমিরুল ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব যখন তেলের বাজারে, তখন তার আঁচ পড়েছে পঞ্চগড়ের কৃষিতেও। ক্ষেত ভরা পাকা গম ঘরে তুলতে পারছে না কৃষক। খেতেই গজাতে শুরু করেছে অনেকের গম। সাম্প্রতিক ঝড় বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ায় মাঠে লুটিয়ে পড়েছে কয়েক হাজার হেক্টর গম। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে তেলের অভাবে বন্ধ হয়ে পড়েছে হারভেস্টার মেশিনের কাজ। একদিকে গাড়ি পাওয়া যায় না, একদিকে গাছে যাচ্ছে, একদিকে বৃষ্টি, মানে যার ভাষা বলে চলার মতো ক্যাপাসিটি হারিয়ে ফেলতেছি আমরা। কি জ্বালা যন্ত্রণা পড়ে গেছি আর আমরা জানি। এখন এই বয়সে আমার তো কাটারও কোনো ক্যাপাসিটি নাই। উপায় না পেয়ে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে নেমেছে গম কাটতে। তবুও জেলার প্রায় ৮০% গম এখনো মাঠেই পড়ে রয়েছে বলে দাবি কৃষকের। গম খেতে গাছে যাচ্ছে, ওই যে ক্যারেং গাড়িগুলো আছে গম কাটার জন্য, ওরা তেল পাচ্ছে না। বাতাসে সব গম মাটিতে পড়ে গেছে, এই জন্য আমরা খুব দুর্যোগে আছি। গম কাটা মারায় কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় বিপাকে পড়েছে হারভেস্টার চালকরাও। 3 ঘন্টা ধরে 500 টাকা তেলে পাইছি। তারপরে মনে হয় গম মারতে আসছি, গম মারতে 2 বিঘা মাটি মারে আপনার বন্ধ হয়ে গেছে। আমরা অফিস থেকে পারমিশন নিয়েছি 100 লিটার তেল দেওয়ার জন্য, কিন্তু ওরা তেল দিচ্ছে 20টা থেকে 50টা সর্বোচ্চ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 18,825 হেক্টর জমিতে গম চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 17,180 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় গমের চাষ বৃদ্ধি পেয়েছে, বাট এই আবহাওয়া বিরাজ করলে হয়তো আগামীতে চাষিরা গম চাষ কমিয়ে দিতে পারেন। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে গম চাষ এই অঞ্চলে আরও বেশি বৃদ্ধি পাবে। ঝড় বৃষ্টিতে মাঠে পড়ে থাকা গম দ্রুত কাটতে না পারলে কৃষকদের লোকসান ভারী হওয়ার পাশাপাশি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখলের কবলে অস্তিত্ব সংকটে বাগেরহাটের মোংলার ঠাকুরানী খাল। শহরের পানি নিষ্কাশনে প্রধান পথ এই খালের বড় অংশ এখন প্রভাবশালীদের দখলে। ফি বছর সামান্য বৃষ্টিতে নজিরবিহীন জলাবদ্ধতায় নাকাল হয়ে পুরো শহর। তবে মৃতপ্রায় এই জলাধার রক্ষায় সরকারের খাল পুনরুদ্ধারের উদ্যোগে আশাবাদী মোংলাবাসী। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় যে খাল দিয়ে চলত পণ্যবাহী নৌকা, সেই ঠাকুরানী খাল এখন মৃতপ্রায়। মোংলা ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী প্রায় 2.25 কিলোমিটার দীর্ঘ এই খালের প্রস্থ 30 থেকে 40 ফুট হলেও বাস্তব চিত্র ভিন্ন।
খালের উপর কোথাও মাথা তুলে দাঁড়িয়েছে বহুতল ভবন, আবার কোথাও বিভিন্ন স্থাপনা। খাল সংকুচিত হওয়ায় সামান্য বৃষ্টিতেই নর্দমার পানিতে তলিয়ে যাচ্ছে শহরের অলিগলি। প্রচুর দুর্গন্ধ ভাই। এই জায়গায় ঠাকুরানী খালে ভাই একসময় অনেক স্রোত ছিল, এখানে বোঝেন নৌকা ঢুকতো, তারপর তরমুজের ট্রলার ঢুকতো, এখন কিছু ঢোকার কোনো ব্যবস্থা নাই। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় খাল দখলে রয়েছে প্রভাবশালী 31 জন ব্যক্তি। এখানে বাস্তুতন্ত্র ধ্বংস হয়েছে, জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে, অথচ এই ঠাকুরানী খালই মোংলা শহরের সৌন্দর্য এবং এটি একটি পর্যটনের জায়গাও হতে পারত। তবে জলাধার ও পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা, যথাযথ বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের। অবৈধভাবে দখলে রয়েছে এই বিষয়টা আমি অবগত হলাম। অবশ্যই নির্দেশনা পেলে আমরা সেই অনুযায়ী খাল দখলমুক্ত সহ পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রেকর্ডকৃত খালগুলো আছে, সেগুলো তথ্যপত্র নিয়ে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে দিয়ে দ্রুত আমরা এটাকে যাতে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমরা কাজ করব। তবে অতীতে বহুবার উচ্ছেদ কিংবা খাল রক্ষার ঘোষণা দেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবার তাই বাস্তবায়নের প্রতীক্ষায় শহরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব নেওয়ার পর সংকট কাটিয়ে মাঠে ফেরাচ্ছে ঘরোয়া ক্রিকেট। দ্রুত দল বদলের আনুষ্ঠানিকতা শেষে এ মাসের শেষ সপ্তাহে 6 ভেন্যুতে 12 দল নিয়ে মাঠে গড়াবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে নিউজিল্যান্ডের সিরিজের পর 6 মে থেকে খেলার আগ্রহ প্রকাশ করেছে ঢাকার ক্লাবগুলো। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের মধ্যে জানাবে ক্রিকেট বোর্ড। আদিল আহমেদ শানের রিপোর্ট। অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিসিবিতে সিসিডিএম এর বৈঠকে ঢাকার ক্লাব প্রতিনিধিরা চলতি মাসেই দলবদল এবং প্রিমিয়ার লিগ খেলার প্রস্তুতি নিতে ক্লাবগুলোকে আহ্বান জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান ও বিসিবি সভাপতি তামিম ইকবাল। আসন্ন প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী প্রতিটি দল এবার পাবে 25 লাখ টাকা এবং সিঙ্গেল রাউন্ডেই হবে এবারের আসর। বৈঠক শেষে জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা, ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোনো ডেট দেওয়া হবে এবং আমরা সবগুলি ক্লাব এগ্রি করছি যে কোনো ডেটেই আমরা দলবদল করব। প্রিমিয়ারের গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এইবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকা। বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্স, বিসিবি ও পিকেএসপির 2 মাঠ এবং সিলিকন গ্রাউন্ড সহ ঢাকার 6টি মাঠে একযোগে হবে 6টি ম্যাচ। রিজার্ভ ডে বিবেচনায় রাখলেও বিদেশি ক্রিকেটার রাখা হচ্ছে না এবারের লিগে। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমেই চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। যেহেতু বৃষ্টির বিষয়টা এখানে আলোচনায় রয়েছে বা একটা সিজনের ব্যাপার রয়েছে, সেখান থেকে রিজার্ভ ডেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, সো রিজার্ভ ডের বিষয়টা আলোচনায় এসেছে। এছাড়াও প্রতিটি ভেন্যুতে আইসিইউ ফ্যাসিলিটি সম্পন্ন অ্যাম্বুলেন্স রাখার প্রস্তাব বিসিবিকে দিয়েছে ক্লাবগুলো। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সরকারের জ্বালানি সাশ্রয় নীতির প্রতি সংহতি জানিয়ে আসন্ন বাংলাদেশ নিউজিল্যান্ড ওডিআই ও টি20 সিরিজের ম্যাচ শুরুর সময় এগিয়ে এনেছে বিসিবি। দিনের আলো যতটা সম্ভব খেলার স্বার্থে ওয়ানডে এবং টি20 সিরিজের 6টি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ দুপুর 3টার পরিবর্তে বেলা 11টায় শুরু হবে। টি20 সিরিজে প্রতিটি ম্যাচ সন্ধ্যা 6টার পরিবর্তে বেলা 2টায় শুরু এবং শেষের সময়সীমা বিকেল 5:10 ধরা হয়েছে। বৃষ্টি বা প্রাকৃতিক কারণে 1 ঘন্টা বাড়তি সময় বরাদ্দ আছে। কোনো ম্যাচে থাকছে না রিজার্ভ ডে। 3টি ওয়ানডে এবং সমসংখ্যক টি20 ম্যাচ খেলতে নিউজিল্যান্ড দল 13 এপ্রিল ঢাকা আসছে। 17 এবং 20 এপ্রিল থেকে প্রথম 2 ওয়ানডে ঢাকায়, 23 এপ্রিল তৃতীয়টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। 27 এবং 29 এপ্রিল প্রথম 2 টি20 চট্টগ্রামে এবং 2রা মে তৃতীয় ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার জানাচ্ছি। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আজ। নেতানিয়াহু লেবাননে যুদ্ধ বন্ধের কথা বললেও চালিয়ে যেতে চান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপি কয়েক হাজার মনোনয়ন প্রত্যাশীর আবেদন জমা। ত্যাগী পরিচ্ছন্ন ইমেজে হাইকমান্ডের প্রাধান্য। এবং জাতীয় সংসদ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশে, বিরোধী দল আপত্তি। ওয়াকআউট, বৃহস্পতিবার 31টি বিল পাস।
দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এতক্ষণ চ্যানেল আই সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানাই।